নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরো 12। আর আরো 12তে মধুবন্তীর সঙ্গে আমি রয়েছি স্বর্ণালী। স্বর্ণালী, আমরা শুরুতেই যে খবরে নজর রাখবো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার যে দুদিনের সফর রাজ্যে, সেই খবরের দিকে। প্রথমবার আরামবাগে মোদী সরকারি অনুষ্ঠান ও দলীয় সভায় যোগ দেবেন। একেবারেই তাই মধুবন্তী, এবং একাধিক রেল প্রকল্পের কাজ সম্পর্কে তিনি কি বলবেন সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে গোটা বাংলা। অপেক্ষায় রয়েছে আরামবাগবাসীও। রাজ্যে দুদিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আজকে আরামবাগে তার যে সভা রয়েছে, অবশ্যই সেখানে তিনি কি বার্তা দেন, এবং বিশেষ করে লোকসভা নির্বাচনের আগে এই যে বলা যেতে পারে বিজেপির পক্ষ থেকে ভোটের দামামা বাজিয়ে দেওয়া হলো, এটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এবং অবশ্যই কেন আরামবাগ, সেই জায়গা থেকে যদি আমরা প্রশ্ন করি, তাহলে 2019-এ কিন্তু এই আরামবাগে যে মার্জিন ছিল, সেখানে কিন্তু তৃণমূলের সঙ্গে বিজেপির যে মার্জিন ছিল সেটা কিন্তু বেশ কম ছিল। তাই জন্যেই আরামবাগকে মাথায় রেখে এইখানেই কিন্তু লোকসভা নির্বাচনের আগে ভোটের দামামা বাজালো বিজেপি, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সভা আজকে আরামবাগ। একেবারেই মধুবন্তী, যেমনটা তুমি বলছিলে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কিন্তু ইতিমধ্যেই দুদিনের বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং শুরু হচ্ছে যে সফরের প্রথম দিনের যে কর্মসূচি, তা কিন্তু আরামবাগেই রয়েছে তার আজকে সভা। এবং যেহেতু সামনেই লোকসভা নির্বাচন রয়েছে মধুবন্তী, তুমি যেমনটা বলছিলে, সেই লোকসভা নির্বাচনের আগে কিন্তু এই আরামবাগ সভায় প্রতিনিধি দীপাঞ্জন আছে আরো বিস্তারিত জানাবার জন্য। একেবারেই তাই দীপাঞ্জন, জানতে চাইবো, যেটা বারবার প্রশ্ন উঠছে, প্রথম কথা বিজেপির পক্ষ থেকে লোকসভা নির্বাচনের যে দামামা, তা তো বাজানো যেমন হয়েই গেল, এবং পাশাপাশি কেন আরামবাগ, এটা কিন্তু প্রশ্ন উঠছে। আরামবাগ দিয়েই বা কেন শুরু? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফর কতটা তাৎপর্যপূর্ণ, সব মিলিয়ে কি জানতে পারছো? দেখো, যেটা আমরা জানতে পারছি, প্রধানমন্ত্রী যে রাজ্যে এসেছেন দুই দিনের রাজ্য সফরে, তার প্রথম দিনে আরামবাগে তার সভা আছে। তো আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী আরামবাগে এসে উপস্থিত হবেন। কিন্তু একটা বিশেষ তাৎপর্য, সামনেই 2024 লোকসভা ভোট, ঠিক তার প্রাক্কালেই প্রধানমন্ত্রীর এই সভাকে পাখির চোখ করেছে বিজেপি। কারণ 2019 সালে লোকসভা ভোটেতে সামান্য কিছু ভোটেতে হেরেছিল বিজেপি। কিন্তু এই আরামবাগ মহকুমার 4টে বিধায়কই বিজেপি বিধায়ক, শুধুমাত্র সাংসদ আছে তৃণমূলের। তাই এই সভাটাকে পাখির চোখ করে আগাতে চাইছে বিজেপি, এবং এই সভার একটা বিশেষ তাৎপর্য রয়েছে, সেটাও আমরা জানতে পারছি। এবং প্রধানমন্ত্রীর দিকে গোটা আরামবাগবাসী এবং রাজ্য তাকিয়ে আছে, তিনি কি বার্তা দেবেন রাজ্যকে এবং মহকুমাবাসীকে। এবং যে ভাবাদিঘি জট, রেলের যে ভাবাদিঘি জট পেকে আছে, সেটা কিভাবে তিনি সমাধান করবেন, তার দিকেও তাকিয়ে আছে বঙ্গ বিজেপি এবং আরামবাগ বিজেপি বলা যেতে পারে। কিন্তু এই আর কিছুক্ষণের মধ্যেই যে প্রধানমন্ত্রী এসে উপস্থিত হবেন, তার জন্যই উন্মাদনা রয়েছে বিজেপি কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের মধ্যে। সবাই তাকিয়ে রয়েছে কখন এসে পৌঁছবেন। কিন্তু রাজনৈতিক মহলে একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে যেহেতু কম ভোটে 2019 সালে লোকসভা ভোটে হেরেছিল বিজেপি, তাই এইখান থেকেই লোকসভা ভোটের প্রচারটা শুরু করতে চাইছে, এবং রাজ্যের তৃণমূল অর্থাৎ শাসক দলকে একটা ধাক্কা দেওয়ার জন্যই এটা একটা বড়সড় প্রোগ্রামের আয়োজন করেছে রাজ্য বিজেপি। এছাড়াও মানুষ চাইছে যে প্রধানমন্ত্রী আসুক, এইখানে দাঁড়িয়ে ঠিক কি বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী। যেটা আমরা জানতে পেরেছি, মানুষের জন্য বেশ কিছু প্রকল্প উদ্বোধন করবেন এবং ভাবাদিঘি জটটাকে কাটাবার জন্য একটা বার্তা দেবেন বলে আমরা জানতে পেরেছি। কিন্তু এখন দেখার কতটা সেই কার্যকর হয়, তার প্রতিশ্রুতি কতটা কার্যকর হয়, সেই দিকেই তাকিয়ে এখন গোটা আরামবাগবাসী তথা গোটা রাজ্য। আমরা যদি দেখি যে যেমনটা তুমি বলছিলে যে আরামবাগ কেন, অর্থাৎ যে সূক্ষ্ম মার্জিনে বিজেপির হার হয়েছিল, সেই জন্যই আরামবাগকে মাথায় রাখা, এবং এখান থেকেই নরেন্দ্র মোদী তিনি লোকসভা নির্বাচনের প্রচার শুরু করছেন। পাশাপাশি যে যে বার্তাগুলোর কথা তুমি বলছিলে, সেখানে রেলের প্রকল্প রয়েছে, আর যে যে প্রকল্পর কথা তিনি বলবেন, মোটামুটি বিজেপি সূত্রে কিছু জানা যাচ্ছে। পাশাপাশি তার আশাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা, প্রস্তুতির ছবিটাই বা কেমন দেখছো?
এখানে দেখা যাচ্ছে এসপিজি সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্বে রয়েছে এবং পুরো আরামবাগকে এসপিজির তাদের নিজেদের কন্ট্রোলের মধ্যে রেখেছে। এখানে সাধারণ মানুষ কাতারে কাতারে ভিড় করছে, কিন্তু এখানে এটাও বলা যেতে পারে যে চারিদিকে পুলিশ নিরাপত্তা চোখে পড়ার মতো, সেই যাতে সভাতে কোনো ব্যাঘাত না ঘটে তার জন্যই পুলিশি তৎপরতা লক্ষ্য করা গেছে এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কর্মী সমর্থকরা আসছে এবং জেলা জুড়ে সমস্ত প্রশাসনিক কর্তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এই যে সরকারি প্রকল্পগুলি নিয়ে প্রধানমন্ত্রী বার্তা দেবেন সেইগুলো শোনার জন্যই কাতারে কাতারে মানুষ ভিড় করছে। আজকেই কিন্তু আরামবাগে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা এবং আজকেই কিন্তু আরামবাগে প্রথমবার আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখান থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জন। ধন্যবাদ তোমাকে দীপাঞ্জন। মোদির উদ্দেশ্যে প্রশ্ন তৃণমূলের এবার 100 দিনের বঞ্চিতদের মনের কথা কবে শুনবেন? প্রশ্ন। 100 দিনের টাকা বন্ধ করেছে কেন্দ্র, বঞ্চিতদের টাকা মিটিয়ে দিচ্ছে মমতা ব্যানার্জির সরকার। একেবারেই মধুবন্তী, যেই প্রশ্ন প্রথম থেকেই কিন্তু রাজ্য সরকার করে আসছিল নরেন্দ্র মোদীকে বা যদি বলা যায় কেন্দ্রীয় সরকারকে, যে 100 দিনের টাকা সাধারণ মানুষের টাকা কবে ফেরাবে কেন্দ্রীয় সরকার, সেই প্রশ্নই কিন্তু আবারও তুলছে রাজ্য সরকার এবং তার পাশাপাশি তারা যে প্রশ্ন তুলছে যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কি আপনি ব্যবস্থা নেবেন? সিবিআই এর এফআইআর এর নাম রয়েছে শুভেন্দু অধিকারীর, কিন্তু তারপরেও এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সে বিষয়ে কিন্তু প্রশ্ন করছে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে সরাসরি যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কবে কোনো ব্যবস্থা নেওয়া হবে। আর বারবার যে প্রশ্ন উঠেছে, মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সভায় বিধানসভাতেও এই যে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার কথা বলেছেন, সেই কথা কিন্তু আবার উচ্চারিত হলো। মোদির উদ্দেশ্যে প্রশ্ন তৃণমূলের পক্ষ থেকে যে 100 দিনের বঞ্চিতদের মনের কথা কবে শোনা হবে? 100 দিনের টাকা বন্ধ করেছে কেন্দ্র, বঞ্চিতদের টাকা মিটিয়ে দিচ্ছে তাই সরকার। আপনি কি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন? প্রশ্ন সেটাও, কারণ সিবিআই এর এফআইআর এর নাম রয়েছে শুভেন্দু অধিকারী। একেবারেই মধুবন্তী, আমরা দেখেছি যে এতদিন ধরে কিন্তু 100 দিনের যে টাকা তা নিয়ে কিন্তু ভীষণভাবে দোলাচল চলেছে এবং অবশেষে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা ঘোষণা করেছেন যে 100 দিনের টাকা দেওয়া হবে এবং সেই টাকা মেটাবে কিন্তু রাজ্য সরকার এবং সেই মতোই কিন্তু শুরু হয়ে গিয়েছে সেই 100 দিনের টাকা মেটানোর কাজ এবং সেই আবহেই কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বা রাজ্য সরকার কিন্তু সরাসরি প্রশ্ন করছে কেন্দ্রীয় সরকারকে যে বিরোধী দলনেতা, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কবে তারা কোনো পদক্ষেপ নেবে। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা কি বলছেন শুনুন একবার। कि प्रधानमंत्री अगर बताएं कि आप पश्चिम बंगाल के जो मनरेगा के वर्कर्स थे, मजदूर थे, लाभार्थी थे, उनकी मन की बात आप सुनेंगे क्या? प्रधानमंत्री जी, आपसे यह भी सवाल है कि सीबीआई के खाते में एफआईआर दर्ज हुआ है पश्चिम बंगाल के लीडर ऑफ द ऑपोजिशन जो भाजपा के नेता हैं शुभेंदु अधिकारी। आज मोदी की गारंटी क्या कहती है कि शुभेंदु अधिकारी के संग मोदी जी एक ही स्टेज में बैठे रहेंगे या आज उस स्टेज से उनको सस्पेंड किया जाएगा, उनको विलंबित किया जाएगा? ये मोदी की गारंटी क्या भ्रष्टाचार को आश्रय देती है कि नहीं? पश्चिम बंगाल की जनता ये देखने वाली। বঞ্চিতদের টাকা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, রাজ্য সরকার কিন্তু সেখানেই রাজ্য সরকারের প্রশ্ন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে সিবিআই এর এফআইআর এ নাম রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার বিরুদ্ধে কবে কোনো পদক্ষেপ নেওয়া হবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বা তার বিরুদ্ধে কবে কোনো পদক্ষেপ নেওয়া হবে আইনের পক্ষ থেকে। বিজেপি নেতা কৌস্তব বাগচি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কৌস্তব বাবু, মোদির উদ্দেশ্যে প্রশ্ন করেছে তৃণমূল, তাদের জোড়া প্রশ্ন নিয়ে কি বলবেন? কারণ তারা যেটা বলছেন যে কেন্দ্রের বিরুদ্ধে একদিকে যেমন বঞ্চনার অভিযোগ বারবারই তোলা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও তুলেছেন, পাশাপাশি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা আদৌ কি নেওয়া হবে? কারণ সিবিআই এর এফআইআর এর নাম রয়েছে শুভেন্দুর। এই জোড়া প্রশ্ন তৃণমূলের পক্ষ থেকে আজ যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বঙ্গ সফরে। কিসের বঞ্চনা? এই রাজ্যে তৃণমূল টাকা মেরে খাবে আর বিজেপি তার হিসাব চাইলে বঞ্চনা হয়ে যাবে? এই রাজ্যে যেভাবে তৃণমূল কংগ্রেস যেভাবে দিনের পর দিন মানুষের সাথে বঞ্চনা করেছে, মানুষের ন্যায্য অধিকার দেয়নি, কারা বঞ্চনার কথা বলছে? ওই ধর্মতলায় যারা চাকরি প্রার্থীগুলো বসে আছে দিনের পর দিন আন্দোলন করছে,
মার খাচ্ছে। করুণাময়ী এই দুদিন আগে তাদের ন্যায্য দাবি দাবা নিয়ে আন্দোলন করলো, মেরে পিটিয়ে পুলিশ লাঠি পেটা করে তুলে দিল। বঞ্চনা সেটাকে বলে। দিনের পর দিন বিয়ের দাবি নিয়ে যারা অনশন করছেন, আন্দোলন করছেন, বঞ্চনা সেটাকে বলে। দিনের পর দিন শুধুমাত্র দলীয় পরিচয়, কাকে বাড়ি দেওয়া হবে, কাকে চাল দেওয়া হবে, যারা এগুলো করছে গ্রামে গঞ্জে, বঞ্চনা সেটাকে বলে। এরা বঞ্চনার কথা বলবে। আর শুভেন্দু অধিকারী কি করেছে? শুভেন্দু অধিকারী গরু চুরি করেছে না কয়লা চুরি করেছে? এই যত রাজ্যের এ করা, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে? শুভেন্দু অধিকারী কি করেছে? আর যে খালিস্তানি বিষয়টা নিয়ে বারংবার এনারা ফালতু স্ক্রিপ্টেড গল্প তৈরি করছে, শুভেন্দু অধিকারী কোথাও বলতে দেখা যায়নি। শুভেন্দু অধিকারী এবং আমি জানি রাজ্যের বিজেপি রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার মহাশয়, এরা যথেষ্ট হচ্ছে গিয়ে এই যে কোনো কমিউনিকেট করতে তারা শ্রদ্ধাশীল। এটা অশিক্ষিত লোকজন নয়, সবাই যথেষ্ট শিক্ষিত, যথেষ্ট বোধবুদ্ধি সম্পন্ন। কেন কোনো কমিউনিটির বিরুদ্ধে কথাবার্তা বলতে যাবে? এগুলো ফালতু একদম। এই বিষয়গুলোকে করে একটা অহেতুক জলগোলা করা হচ্ছে। কারণ সন্দেশখালী ইস্যুতে যেভাবে শুভেন্দু অধিকারী, রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা এবং জনপ্রিয় সাংসদ এবং রাজ্য সভাপতি মাননীয় শ্রী সুকান্ত মজুমদার মহাশয়, তারা যেভাবে এই ইস্যুগুলোতে যেভাবে সরকারকে নাস্তানাবুদ করছে, তাতে করে একটা জিনিস তো স্পষ্ট, সেটা তৃণমূল এই বিষয়গুলোকে দিতে চাই। ধন্যবাদ। কথা বললাম বিজেপি নেতা কৌস্তব বাগচির সঙ্গে। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ বারবার তৃণমূল করেছে এবং আজ যখন নরেন্দ্র মোদী তিনি বঙ্গ সফরে, আমরা জানি আরামবাগে তার সভা রয়েছে, লোকসভা নির্বাচনের আগে তার এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং বলা যেতে পারে লোকসভা নির্বাচনের প্রচার এই সফর দিয়েই তিনি কিন্তু শুরু করতে চলেছেন। এবং তার আগেই তৃণমূলের জোড়া প্রশ্ন মোদীকে উদ্দেশ্য করে যে প্রশ্ন, সেই প্রশ্নর প্রতিক্রিয়ায় বিজেপি নেতা কৌস্তব বাগচি কি বললেন শোনালাম আপনাদের। মধুবন্তী, এবার আমরা নজর রাখবো যে খবরের দিকে, সেটা হচ্ছে শেখ শাহজাহান। আমরা জানি গতকালই শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে এবং এবার যে প্রশ্ন উঠছে, গাড়ির খালাসি থেকে রাজনৈতিক দলের প্রার্থীর এজেন্ট, একাধিকবার দল বদল করেছেন শেখ শাহজাহান। উত্থান সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহানের এবং সেই সঙ্গে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। একের পর এক জমি দখলে, দ্বীপ এলাকায় নিজের তিনি সাম্রাজ্য তৈরি করেছেন, অত্যাচারের কাহিনী রয়েছে। অভিযোগে একসময় সন্দেশখালীর ত্রাসে পরিণত শেখ শাহজাহান এবং তার গ্রেফতারি অবশ্যই সেটাও একটা তাৎপর্যপূর্ণ বিষয়। একেবারে শেখ শাহজাহান কি গ্রেফতার? বডি ল্যাঙ্গুয়েজ দেখে একটু থমকে যেতেই, গায়ে সাদা শার্ট পাজামা, সঙ্গে কেতা দুরস্ত হাফ কোট, হাঁটার ভঙ্গিতে একটা ডোন্ট কেয়ার ভাব। ইনি সন্দেশখালীর অলিখিত বাদশা শেখ শাহজাহান। ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনার 55 দিন পর গ্রেফতার। শাহজাহানের উত্থান, বাড়িতে বামপন্থী পরিবেশ, জীবনের শুরুটা সন্দেশখালীতে মাছের ভেড়িতে কাজ করে, তারপরেই 4 চাকা ট্রেকারের খালাসি। শাহজাহানের রাজনৈতিক যোগসূত্র 2008 সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের সিপিএম এর প্রধান মুসলিম শেখের হাত ধরে রাজনীতিতে হাতেখড়ি। মুসলিম শেখের সঙ্গে শাহজাহানের দাদু নাতির সম্পর্ক। 2009 তৃণমূল কংগ্রেসের প্রার্থী শেখ হাজি নুরুল ইসলাম বসিরহাট কেন্দ্রে জয়ী হন। তখন থেকেই হাজি নুরুলের সঙ্গেও পরিচয় শাহজাহানের। 2011 সন্দেশখালীতে সিপিএম এর প্রার্থী নিরাপদ সর্দারের নির্বাচনী এজেন্ট ছিলেন। 2013 পঞ্চায়েত নির্বাচনের আগে হাজি নুরুল ইসলামের হাত ধরে তৃণমূলে যোগ। 2016 সুকুমার মাহাতো তৃণমূল কংগ্রেসের বিধানসভার প্রার্থী হন। সুকুমার মাহাতোর সমর্থনে তৃণমূলের হয়ে সক্রিয় ভূমিকায় দেখা যায় শাহজাহানকে। 2018 পঞ্চায়েত নির্বাচনে নিজেই ভোটে দাঁড়ান, সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হন। 2023 উত্তর 24 পরগনা জেলা পরিষদে তৃণমূলের টিকিটে জয়ী হন। তখন থেকেই শাহজাহানের ঠিকানা জেলা প্রাণী ও মৎস্য দপ্তর। বামপন্থী ঘেরাটোপ থেকে বেরিয়ে তৃণমূলের ঘরে সিঁড়ি উঠতে উঠতে একদিন সন্দেশখালীর বেতাজ বাদশা, বিপুল পরিমাণ জমির মালিক, গাড়ি বাড়ি সম্পত্তি গয়না ব্যাংক ব্যালেন্স। স্থানীয়দের কথায় সন্দেশখালীতে একচেটিয়া রাজত্ব চলত তাঁর। পুলিশের একাংশের সঙ্গেও যোগসাজশের অভিযোগ করছেন গ্রামবাসীদের কেউ কেউ। শেষ পর্যন্ত বন্দী হতে হলো তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া সন্দেশখালীর বাদশাকে।
কলকাতা টিভি। ৫৫ দিন পর গ্রেফতার শেখ শাহজাহান। সন্দেশখালী কাণ্ডের মূল অভিযুক্তের গ্রেফতারি নিয়ে উঠছে একাধিক প্রশ্ন, তাই তো? একেবারেই মধুবন্তী। এবং যে প্রশ্নগুলো উঠছে যে এতদিন পর কেন গ্রেফতার করা হলো শেখ শাহজাহানকে, কেনই বা এত সময় লাগলো তাকে গ্রেফতার করতে, কি বলছে ঘটনাক্রম দেখুন। শাহজাহানের গ্রেপ্তারির দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। কখনো জমি কেড়ে নেওয়ার অভিযোগ, তো কখনো মহিলাদের তুলে নিয়ে গিয়ে নির্যাতন। শাহজাহান বাহিনীর বিরুদ্ধে একের পর এক অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালী। তবে মেলেনি শাহজাহানের খোঁজ। প্রায় ৫৫ দিন পর বুধবার গভীর রাতে শাহজাহানের গ্রেপ্তারের পর উঠেছে একাধিক প্রশ্ন। এতদিন পর কেন গ্রেপ্তার শাহজাহান? কেন তার গ্রেপ্তারিতে প্রায় ২ মাস সময় লাগলো? যার বিরুদ্ধে এত অভিযোগের পাহাড়, কেন পুলিশ এত দিন পর গ্রেপ্তার করলো তাকে? সংবাদ মাধ্যমে, আপনাদের চ্যানেলে এবং আরো বিভিন্ন মহল থেকে এটা লাগাতার বলা হয়েছে যে পুলিশ ইচ্ছাকৃতভাবে শেখ শাহজাহানকে গ্রেফতার করছে না। আমি বলতে চাই স্পষ্ট করে, এটা ঠিক নয়, এটা ভুল, এটা অপপ্রচার। ৫৫ দিনের টান টান নাটক। ঘটনার সূত্রপাত ৫ই জানুয়ারি সন্দেশখালীর আকুঞ্জিপাড়া। রেশন দুর্নীতি মামলার তদন্তে নেমে আক্রান্ত হয় ইডি আধিকারিকেরা। ইডি শাহজাহানের পরিবার এবং রাজ্য পুলিশের তরফে নাজার থানায় ৩টি এফআইআর দায়ের হয়। এই মামলার জলগড়ায় কলকাতা হাইকোর্টে। ১৭ই জানুয়ারি সন্দেশখালী। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর একক বেঞ্চে সন্দেশখালী মামলায় সিট গঠনের নির্দেশ দেয়। সিবিআই এবং রাজ্য পুলিশের এসপি পদমর্যাদার অফিসারদের তদন্তের ভার দেওয়া হয়, যার বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে যায় ইডি। ২৪শে জানুয়ারি সন্দেশখালী। এরই মধ্যে ইডি ২৪শে জানুয়ারি সন্দেশখালীতে শাহজাহানের বাড়ি থেকে বেশ কিছু জিনিসপত্র বাজেয়াপ্ত করে। সিল করা হয় তাঁর বাড়িও। ৭ই ফেব্রুয়ারি সিট গঠনের ওপর স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ, যে নির্দেশিকায় ৮ নম্বর অনুচ্ছেদে ঘিরেই যাবতীয় বিতর্ক। তৃণমূলের দাবি, আইনি জটিলতার কারণেই শাহজাহানকে গ্রেপ্তার করতে পারছে না পুলিশ। ২৫শে ফেব্রুয়ারি হাইকোর্ট পুলিশের হাত বেঁধে রেখেছে বলে অভিযোগ তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য রাজ্য প্রশাসনের হাত পা যদি হাইকোর্ট বেঁধে না দিয়ে পুলিশকে এম্পাওয়ার করত, পুলিশ করে দেখাতো। ২৬শে ফেব্রুয়ারি শাহজাহানের গ্রেপ্তারিতে স্থগিতাদেশ নেই বলে জানায় হাইকোর্ট। ২৬শে ফেব্রুয়ারি ৭ দিনে গ্রেপ্তার হবে শাহজাহান, দাবি করেন কুণাল ঘোষ। আমরা আশাবাদী, আমরা কনফিডেন্ট ৭ দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেফতার হবে। ২৮শে ফেব্রুয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন পুলিশের আশ্রয়ে রয়েছেন শাহজাহান। ২৮শে ফেব্রুয়ারি হাইকোর্ট জানায় পুলিশ, সিবিআই, ইডি যে কেউ গ্রেপ্তার করতে পারবে শাহজাহানকে। আদালতের নির্দেশ মিলতেই ১২ ঘন্টার মধ্যে বুধবার গভীর রাতে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে পুলিশ। হিংসা, সংঘর্ষ ছড়ানো, বেআইনি জমায়েত, অবৈধ অস্ত্র মজুত, ধর্ষণ সহ ১১টি ধারায় মামলা রুজু করা হয় তাঁর বিরুদ্ধে। কলকাতা টিভি। আর এখন সময় হয়ে গেছে একটা বিরতি নেওয়ার। ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফেরলাম বিরতির পর, দেখছেন আরো বড়। এবার নজর রাখবো যে খবরের দিকে। সন্দেশখালীতে নতুন করে বিক্ষোভ। প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ক্ষোভ, জমি দখল ও জব কার্ডের টাকা হাতানোর অভিযোগ উঠেছে। এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে এলাকায় বিশাল পুলিশ বাহিনী, যে কারণে এই উত্তপ্ত পরিস্থিতি সন্দেশখালীতে, সেই ছবিও আপনাদের দেখাচ্ছি আমরা। নতুন করে বিক্ষোভ সন্দেশখালীতে তৈরি হয়েছে কেন না, প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ক্ষোভ, বিক্ষোভ, জমি দখল ও জব কার্ডের টাকা হাতানোর অভিযোগ। একেবারেই মধুবন্তী। অর্থাৎ আমরা কিন্তু দেখেছি যে গতকালেই কিন্তু শেখ শাহজাহান গ্রেফতার হয়েছেন এবং যেই দাবিতে শেখ শাহজাহান, উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হাজরা তাদের গ্রেফতারের দাবিতে কিন্তু এতদিন ধরে গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়েছিলেন। অবশেষে গতকাল আমরা যে ছবিটা দেখেছিলাম, মিষ্টি মুখ করিয়ে ঠাকুরের থানে পুজো দিয়ে তারা কিন্তু আনন্দ উদযাপন করছিলেন রীতিমতো। কিন্তু আজ ফের কিন্তু সন্দেশখালী শিরোনামে। একদমই তোমার কথা সূত্র ধরে এবার আরো বিস্তারিত জানবো এই পরিস্থিতির সম্পর্কে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এতদিন তোমার কাছে সন্দেশখালী নিয়ে যে প্রশ্নগুলো করা হতো, আজ কিন্তু একেবারে অন্যরকম, যদিও পরিস্থিতিটা একই, সেই উত্তপ্ত পরিস্থিতি, বিক্ষোভ। আজকের বিক্ষোভ কি নিয়ে? দেখো, আজকের যে বিক্ষোভ, বর্তমানে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সন্দেশখালী ২ নম্বর ব্লকের
পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং সিপিএম এর সন্দেশখালী গ্রাম পঞ্চায়েত দুঃখিত তৃণমূল কংগ্রেসের সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের যে তৃণমূলের প্রাক্তন প্রধান এই দিলীপ মল্লিক এর বিরুদ্ধে যে জব কার্ডের টাকা আত্মসাৎ, কার্ড বানিয়ে একাধিক এবং জমি দখল একাধিক দাবিতে কিন্তু গ্রামবাসীরা এই দিলীপ মল্লিকের বিরুদ্ধে ইডি তদন্তের দাবিতে, তার শাস্তির দাবিতে তার বাড়িতে অর্থাৎ সন্দেশখালী যে বউ ঠাকুরানী গ্রাম রয়েছে সেই বউ ঠাকুরানীর বাড়ির সামনে মহিলা এবং পুলিশরা বিক্ষোভ দেখাচ্ছেন এবং প্রত্যেকের হাতে প্লাকার্ড, পেছন তাদের লেখা রয়েছে এই দিলীপ মল্লিকের গ্রেফতারের চাই এবং ইডি তদন্ত চাই। এই নিয়ে কিন্তু রীতিমতো একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছে। বেশ কয়েক ঘন্টা বিক্ষোভ করার পর ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী আসে, অর্থাৎ পুলিশ বাহিনী আসার পরে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। পুলিশের কি বক্তব্য? মধুমন্তী, পুলিশের কি বক্তব্য? দেখো, পুলিশ ইতিমধ্যে যেন 144 ধারা এখানে জারি করা হয়েছে, সেখানে বেআইনিভাবে জমায়েত করেছে। পুলিশ সঙ্গে সঙ্গে গিয়ে ঘটনাস্থলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। তারা বলছে আইন হাতে তুলে নেবেন না। ইতিমধ্যে সন্দেশখালী গ্রাম পঞ্চায়েত জানো তুমি, নেজাত এবং সন্দেশখালী 2 অঞ্চলে 59টা জায়গায় 49টা জায়গায় কিন্তু 144 ধারা জারি করা হয়েছে নতুন করে। সব মিলে যাতে এই 144 ধারা অমান্য করছে তাহলে পুলিশ কঠোর হাতে ব্যবস্থা নেবে, এটাও বলেছেন। এই বলার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে সন্দেশখালী থানার ওসি যে আছে বিশ্বজিৎ প্রামাণিক, তিনি গিয়েছেন, যে কথা বলছেন সব গোটা প্রক্রিয়ার উপরে কিন্তু নজর রেখেছে প্রশাসন। গোটা যাতে নতুন করে বিশৃঙ্খলা না হয় সেই পরিস্থিতির দিকে নজর রাখছে এলাকার বিশেষ পুলিশ বাহিনী। এছাড়াও কিছুক্ষণ উত্তপ্ত হওয়ার পরে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সঞ্জিত, আমরা যে ছবি দেখতে পাচ্ছি যেখানে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা, সেখানেও কি তবে 144 ধারা জারি করা রয়েছে? একেবারে ঠিক। তুমি জানো ইতিমধ্যে 49টা জায়গায় যে 144 ধারা জারি করা হয়েছে, মাইকিং প্রচার চলছে। সন্দেশখালী 2 নম্বর ব্লক, সন্দেশখালী থানা এবং নেজার থানা, এই যে দুটো থানা এরিয়া রয়েছে, বিশেষ করে 16টা গ্রাম পঞ্চায়েত রয়েছে, এই গ্রাম পঞ্চায়েতের মধ্যেই কিন্তু 144 ধারা জারি করা হয়েছে। সেই 144 ধারা অমান্য করে গ্রামবাসীরা আজকে প্লাকার্ড ফেস্টুন নিয়ে কিন্তু তারা ইডি তদন্তের দাবিতে কিন্তু দিলীপ মল্লিকের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেয় এবং সেখানে তারা দাবি করেন যে জব কার্ডের টাকা আত্মসাৎ এবং বেআইনিভাবে জমি দখল একাধিক অভিযোগ রয়েছে এই দিলীপ মল্লিকের বিরুদ্ধে। সঞ্জিত, এই বিষয়ে দিলীপ মল্লিক তিনি কি বলছেন, তার কোনো প্রতিক্রিয়া মিলেছে? দেখো, বেশ কিছুদিন ধরে কিন্তু দিলীপ মল্লিককে পাওয়া যাচ্ছে না, তিনি এলাকায় নেই এবং তিনি বাইরে রয়েছেন কর্মসূত্রে, যার কারণে তাকে খোঁজ পাওয়া যায় না। তার সঙ্গে অনেকবার যোগাযোগ করতে একেবারে সঞ্জিত, অর্থাৎ যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা যায়নি দিলীপ মল্লিকের সঙ্গে। ধন্যবাদ তোমাকে সঞ্জিত। আরো ভারতের সময় আরো একটা বিরতি নেওয়ার, বিরতির পর থাকছে আরো খবর। ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো স্বর্ণালী, কুণাল ঘোষকে নিয়ে কিন্তু নতুন করে জল্পনা। এক্স হ্যান্ডেলে রাজনৈতিক পরিচয় মুছলেন কুণাল, তৃণমূল মুখপাত্র, রাজ্য সম্পাদক পরিচয় মুছলেন এবং এখন পরিচয় সমাজকর্মী ও সাংবাদিক। একেবারেই মধুবন্তী, অর্থাৎ আমরা দেখেছিলাম বৃহস্পতিবার রাতেই তিনি একটি পোস্ট করেছিলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সম্পর্কে এবং তার পরবর্তীতে সেই পোস্টের পর থেকেই কিন্তু জল্পনা শুরু হয়েছিল এবং সেই জল্পনাকে কিন্তু আরো উস্কে দিলেন কুণাল কখন, যখন তিনি এক্স হ্যান্ডেলের বায়ো থেকে নিজের রাজনৈতিক পরিচয় এবং তৃণমূল মুখপাত্র যে পরিচয়, সেই 2 পরিচয় মুছলেন এবং এখন তিনি মাত্র তার যে পরিচয় রয়েছে তিনি শুধুমাত্র সমাজকর্মী এবং সাংবাদিক। এবং সে বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, মূলত কাকে কেন্দ্র করে এই জল্পনা বা এই পোস্ট করেছিলেন কুণাল ঘোষ এবং তারপরে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে তার বায়ো থেকে তিনি তার রাজনৈতিক পরিচয় মুছে দিলেন, এর কারণটা কি? ঠিক, তৃণমূল কংগ্রেসের 2টি পদ রয়েছে কুণাল ঘোষের জন্য, একজন দলীয় মুখপাত্র, এছাড়াও তিনি সাধারণ সম্পাদক। কিন্তু আজ সকাল থেকেই দেখা যাচ্ছে তার এক্স হ্যান্ডেলে যে পরিচয় তিনি লিখেছেন সেখানে সমাজকর্মী এবং সাংবাদিক হিসেবে পরিচয় লিখেছেন এবং গত কয়েকদিন ধরেই তিনি কিন্তু বেশ কিছু মন্তব্য করছিলেন, জানিয়ে কিন্তু দলের অভ্যন্তরে এবং সাধারণ মানুষের মধ্যে একটা জল্পনা তৈরি হয়েছিল এবং সেখানে তার যে লক্ষ্য সুদীপ বন্দ্যোপাধ্যায়, তা নিয়ে তিনি কিন্তু তার নাম না করলেও তিনি কিন্তু পরিষ্কার করে সে কথাই বলতে চেয়েছেন যে এই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কোনো রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায় না। যখন ভোট আসে তখন ভোট পাখির মতো তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুণগান করেন। এছাড়াও তিনি তার নাম না করে ধাপ্পাবাজ এবং চেষ্টা বলেও তিনি কিন্তু টুইটারে মন্তব্য করেছেন, জানিয়ে কিন্তু জল্পনা শুরু হয়েছে। এবং দেখো, এই যে
কুণাল ঘোষের মন্তব্য এটা কিন্তু প্রথমবার নয়। এর আগে নবীন প্রবীণ নিয়ে তিনি একাধিকবার মন্তব্য করেছিলেন, সেখানেও তার লক্ষ্য ছিল এই সুদীপ বন্দ্যোপাধ্যায়, এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য বারবার করার পরেও কুণাল ঘোষের পক্ষ থেকে আজকে তিনি যার পরিচয় এক্স হ্যান্ডেলে দিয়েছেন তা নিয়ে কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক মহলে। একবারই দেবজ্যোতি তুমি সঙ্গে থেকো আমাদের, আমরা যে খবরে রয়েছি কুণাল ঘোষকে নিয়ে এবার কিন্তু নতুন করে জল্পনা শুরু হয়েছে। এবার আপনাদের জানাই দলীয় নেতার বিরুদ্ধে তোপ কুণালের। নেতা অযোগ্য, গ্রুপবাজ, স্বার্থপর, সারা বছর ছ্যাঁচড়ামি করবে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন কুণাল ঘোষ। মমতা অভিষেকের প্রতি আবেগ, ভোটের মুখে আবেগে ভর করে জিতে যাবে, ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করবে একেবারে। এবং তার পাশাপাশি মধুবন্তী কুণাল যেটা বলেছেন যে সেটা বারবার হতে পারে না, কুণালের নিশানায় কে তা নিয়েই কিন্তু জল্পনা তুঙ্গে রয়েছে। অর্থাৎ একদিকে আমরা দেখতে পাচ্ছি, একদিকে বৃহস্পতিবার রাতে তিনি যেমন মন্তব্য করেছিলেন, অর্থাৎ যে কোনো একজন রাজনৈতিক নেতৃত্বকে নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন এবং তিনি যেমনটা বলেছিলেন যে স্বার্থপর, গ্রুপবাজ, এইরকম ধরনের শব্দবন্ধ কিন্তু তিনি ব্যবহার করেছিলেন তার এক্স হ্যান্ডেলের পোস্টে। এবং তার পরবর্তীতেই আমরা যেমনটা দেখেছি আজ সকালেই কিন্তু তিনি তার যে বায়ো, সেখান থেকেই তিনি তার রাজনৈতিক যে পরিচয় তা কিন্তু দিয়েছেন। অর্থাৎ তিনি কিন্তু এতদিন ছিলেন রয়েছেন যদিও তার পদেই যে তৃণমূল মুখপাত্র, সেই পরিচয় কিন্তু তিনি এক্স হ্যান্ডেল থেকে সরিয়েছেন। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, এই যে কথাগুলির উল্লেখ করেছিলেন, সারা বছর ছ্যাঁচড়ামি করবে, নেতা অযোগ্য, গ্রুপবাজ, স্বার্থপর, এবং এটাও বলেছেন মমতা অভিষেকের প্রতি আবেগ, তাহলে এখানে যে প্রশ্নটা উঠছে যে কে হতে পারেন কুণাল ঘোষের নিশানায়? সেই ব্যক্তিত্ব কে যাকে উদ্দেশ্য করে এই এত ক্ষোভ উগরে দিলেন কুণাল ঘোষ? কুণাল ঘোষ এর আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে একাধিকবার মন্তব্য করেছেন, এবং গতকাল যে তিনি মন্তব্য করেছেন সেখানে কোথাও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম না থাকলেও তিনি তাকে একেবারে ধান্দাবাজ, ছ্যাঁচড়া, এছাড়াও বেশ কিছু বিশেষণ তিনি তার টুইটারে লিখেছেন, এবং জানিয়েই কিন্তু মন্তব্য শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক মহলে যে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্যই তারা দল করেন। নির্বাচনের সময় তারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গুণগান করেন এবং সারা বছর ধরে ছ্যাঁচড়ামো করেন। অর্থাৎ তার অভিযোগের তীর যে সুদীপ বন্দ্যোপাধ্যায়, তা কিন্তু তিনি না লিখলেও পরিষ্কার, এবং ভোটের মুখে আবেগে ভর করে প্রতিবার জিতে যাবেন। সেখানে মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে, এবং তারপরে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করার জন্য সারা বছর তিনি রাজনৈতিক পরিসরে থাকবেন না। নির্বাচন আসার সময় তিনি আবার গুণগান করতে শুরু করবেন এবং টিকিট পেয়ে যাবেন। একদমই দেবজ্যোতি, তুমি আমাদের সঙ্গে থাকো। আবারও আপনাদের জানিয়ে রাখি, কুণাল ঘোষ যে মন্তব্য করেছিলেন বৃহস্পতিবার রাতে রাজনৈতিক নেতৃত্বকে নিয়ে, তা নিয়ে যেমন জল্পনা শুরু হয়েছে, তার পরবর্তীতেই তিনি তার বায়ো থেকে, এক্স হ্যান্ডেলের বায়ো থেকে তার রাজনৈতিক পরিচয় তুলে দিয়ে সেই জল্পনাকে আরো বেশি উস্কে দিয়েছেন। পাশাপাশি স্বর্ণালী, আমরা জানি নরেন্দ্র মোদী তিনি বঙ্গ সফরে, আজকে আরামবাগে তার সভা রয়েছে, এবং বারবারই যে কথাটা আমরা বলছি, যে কথাটি উঠছে, লোকসভা নির্বাচনের আগে এই আরামবাগ দিয়েই কিন্তু তার লোকসভা নির্বাচনের যে প্রচার তিনি শুরু করতে চাইলেন, এবং বিজেপির পক্ষ থেকে বলা যেতে পারে ভোটের দামামা বাজলেও ঠিক এভাবেই এই সফরকে ঘিরে যথেষ্ট তাৎপর্য রয়েছে এই সফরের। একেবারেই মধুবন্তী, এবং শুধু তাই নয়, তার পাশাপাশি যে খবরের দিকে আমরা নজর রাখবো যে মোদির সফরের দিনেই প্রচারে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারা যেমন হ্যাশট্যাগ দিয়ে প্রচার করছেন, আয় হতো বাতাকে যাও, এই শিরোনামে প্রচার চালাচ্ছে তৃণমূলের মন্ত্রীরা। একের পর এক মন্ত্রী তারা এই পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায় এবং আক্রমণ করছেন সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আয় হতো বাতাকে যাও, এই শিরোনামে প্রচার তৃণমূলের মন্ত্রীদের একের পর এক পোস্ট। আরো বিস্তারিত কথা বলবেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, আপনাদের আবারও জানিয়ে রাখি, আমাদের প্রতিনিধির সঙ্গে আপাতত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, তার সঙ্গে আমরা আবারও পরবর্তীতে যোগাযোগ করার চেষ্টা করছি। আপনাদের যে খবর জানাচ্ছিলাম যে আজই রয়েছে বঙ্গে মোদির সফর, দুদিনের জন্য বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর রয়েছে, এবং আজকে যেমনটা আমরা জানাচ্ছিলাম আপনাদের যে আরামবাগে কিন্তু তার সভা রয়েছে, কিন্তু তার আগেই আজকে শুরু হয়েছে তৃণমূলের আক্রমণ। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তারা আক্রমণ করছেন, 100 দিনের বঞ্চিতদের টাকা কেন দেওয়া হচ্ছে না, এবং তারা যেমনটা সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ
দিচ্ছেন আয় হতো বাতাকে যাও এই শিরোনামে প্রচার করছেন তৃণমূলের মন্ত্রীরা। একদমই, আয় হতো বাতাকে যাও এই শিরোনামে প্রচার তৃণমূলের মন্ত্রীদের, একের পর এক পোস্ট, এবং এই পোস্টে বারবারই নিশানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বাংলার বঞ্চনা নিয়ে সোচ্চার তৃণমূল মন্ত্রী ও একাধিক কর্মীরা। আমরা দেখেছি তৃণমূলের পক্ষ থেকে জোড়া প্রশ্ন করা হয়, সেখানে যেমন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ ওঠে, পাশাপাশি শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধে কবে ব্যবস্থা নেওয়া হবে, এফআইআর এর নাম আছে যার, সেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার বিরুদ্ধে সোচ্চার তৃণমূল। জোড়া প্রশ্ন, পাশাপাশি এই হ্যাশট্যাগ দিয়ে যে শিরোনাম তৃণমূলের পক্ষ থেকে আজ থেকে তারাও কিন্তু প্রচার শুরু করলেন। 50 লক্ষ শ্রমিকের 100 দিনের টাকা কবে মিলবে প্রশ্ন তৃণমূলের পক্ষ থেকে। 11,36,000 আবাস কবে মিলবে এমনই প্রশ্ন, আর এই সমস্ত প্রশ্ন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে। একবারই মধুবন্তী, এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্ব যেমনটা বলছে যে নরেন্দ্র মোদীর কাছ থেকে কিন্তু তারা সেই উত্তর চাইছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, অবশ্যই আমরা তার কাছে আসবো, তবে ফোন লাইনে রয়েছেন ইতিমধ্যেই শান্তনু সেন, তৃণমূল মুখপাত্র। শান্তনু বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। শান্তনু বাবু, এবার আপনাদের পক্ষ থেকে যে প্রচার চালানো হচ্ছে, নরেন্দ্র মোদীকে নিশানা করা হচ্ছে, আয় হতো বাতাকে যাও, বিশেষ করে বঞ্চনার প্রতিবাদ করছেন আপনারা। মূলত আর কি কি দাবি রাখছেন আজকে আপনারা নরেন্দ্র মোদীর কাছে? প্রাইম মিনিস্টারের কাছে প্রথম প্রশ্ন, বিগত কয়েক বছরে 4,65,000 কোটি টাকা বাংলা থেকে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট কর হিসাবে তুলে নিয়ে যাওয়ার পরেও প্রায় 60-65 লক্ষ মানুষকে 2 বছর ধরে 100 দিনের কাজ করিয়ে টাকা দেওয়া হয়নি। 11,36,000 মানুষের সমস্ত বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের বাড়ির টাকা দেওয়া হয়নি। 1300 কোটি টাকা সমগ্র শিক্ষা অভিযানের জন্য সেটা আটকে দেওয়া হচ্ছে। ন্যাশনাল হেলথ মিশনের টাকা বাংলাকে দেওয়া হচ্ছে না। এই আর্থিক বঞ্চনা কতদিন চলবে? প্রধানমন্ত্রী দিচ্ছেন না, তাই বাধ্য হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের পাশে দাঁড়িয়ে রাজ্যের তহবিল থেকে তাদের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু কেন্দ্রীয় সরকার কেন দেবে না, প্রধানমন্ত্রী কেন দেবে না? এক। এবং দ্বিতীয় প্রশ্ন আমি মনে করি তার কাছে রাখা উচিত, তৃণমূল কংগ্রেস যেরকম দৃষ্টান্ত স্থাপন করে যে তার সাথে যুক্ত কোনো নেতা যদি অভিযুক্ত হয় এবং তার বিরুদ্ধে প্রমাণ থাকে, দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তাহলে শুভেন্দু অধিকারী, যার নাম সিবিআই এর এফআইআর আছে, যার বিরুদ্ধে 20টা এফআইআর আছে, যাকে সবাই টাকা নিতে দেখেছে, আজকে নরেন্দ্র মোদী কি হিম্মত দেখাবেন মঞ্চ থেকে তাকে সাসপেন্ড করা? নাকি আজকে দেখবো তার সাথে একই মঞ্চ তিনি শেয়ার করছেন? এই দুটো প্রশ্ন নরেন্দ্র মোদীর কাছে বাংলার মানুষ জানতে চাইছে। ধন্যবাদ আপনাকে শান্তনু বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। ফোন লাইনে ছিলেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। আজকে আমরা জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বঙ্গ সফরে রয়েছেন। দুদিনের বঙ্গ সফরের মধ্যেই কিন্তু এবার তৃণমূলের এক তো জোড়া প্রশ্ন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে, পাশাপাশি তাদের অভিযোগ, তাদের দাবি দেওয়া, তাদের শিরোনামে হ্যাশট্যাগ আয় হতো বাতাকে যাও এই প্রচার করে তৃণমূলের মন্ত্রীদের মধ্যে থেকে একের পর এক পোস্ট আসছে এবং অনেক দাবি দেওয়া। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তারা যেরকম করছেন, শুভেন্দু অধিকারী তাকে গ্রেফতারির দাবিও তারা করেছেন। সব মিলিয়ে তাকে দলে তারা রাখবেন কিনা এই প্রশ্ন উঠেছে। সব মিলিয়ে কিন্তু এই সমস্ত দাবি, এই সমস্ত অভিযোগই করা হচ্ছে। একেবারেই মধুবন্তী, অর্থাৎ একের পর এক পোস্ট করছেন তৃণমূল নেতৃত্ব, তা এই শিরোনাম তারা দিয়ে পোস্ট করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি তারা নিশানা করছেন আয় হতো বাতাকে যাও এই শিরোনামেই কিন্তু তারা প্রচার চালাচ্ছেন তৃণমূলের মন্ত্রীরা। এবং যেই বিষয়ে তারা এই প্রচার চালাচ্ছেন, কেননা তারা বারে বারে অভিযোগ তুলে এসেছেন রাজ্য সরকারের বিভিন্ন নেতৃত্ব তথা সুপ্রিমো, তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা একাধিকবার প্রশ্ন তুলেছেন যে 100 দিনের বঞ্চিতদের যে টাকা, তা সেই টাকা কেন্দ্র সরকার কবে মেটাবে। এবং যেই মুহূর্তে, অর্থাৎ আপনাদের জানিয়ে রাখি, আজকেই কিন্তু আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মূলত দুদিনের বঙ্গ সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তার মধ্যেই আয় হতো বাতাকে যাও এই শিরোনামে পোস্ট করছেন তারা। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। সজল বাবু, আজকে নরেন্দ্র মোদীর সফর এবং এই সফরের দিনেই কিন্তু পাশাপাশি তৃণমূলের জোড়া প্রশ্ন, যেমন যে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ যেমন তাদের রয়েছে, পাশাপাশি শুভেন্দু অধিকারী তাকে কি দলে রাখা হবে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা কি নেওয়া হবে দলের পক্ষ থেকে, এই প্রশ্ন তেমন যারা করেছেন, তেমনই শিরোনামে আয় হতো বাতাকে যাও এই প্রচার করে তারা কিন্তু একের পর এক পোস্ট করছেন এবং নিশানা অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। হ্যাঁ, ওনার নিশানায় একদম প্রধানমন্ত্রী তো বিদ্ধ হয়ে গেছেন, সরসজ্জা হয়ে গেছে ওনাদের নিশানায়। হ্যাঁ,
যান্ত্রিক কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিজেপি নেতা সজল ঘোষ তার প্রতিক্রিয়ায় কি জানাচ্ছিলেন আমরা শুনছিলাম। আপনাদের জানিয়ে রাখি, যে খবরে রয়েছি, যে প্রসঙ্গে রয়েছি, অর্থাৎ নরেন্দ্র মোদী তিনি দুদিনের বঙ্গ সফরে রয়েছেন। তার যে প্রচার, সেই প্রচার যেমন আজ থেকেই শুরু হচ্ছে বঙ্গে, পাশাপাশি আয় হতো বা তাকে যাও, এই যে শিরোনাম, এই শিরোনামে প্রচার তৃণমূলের মন্ত্রীদের। একের পর এক পোস্টে নিশানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। যোগাযোগ করেছে বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। সজলবাবু, যেমনটা বলছিলেন আপনি, মানে ওনাদের নিশানায়, ওনাদের তীরে প্রধানমন্ত্রী একেবারে সরসজ্জা হয়ে গিয়েছে। আমরাও তো বলছি আয় হতো বাতাকে যাও, হ্যাঁ, যে ভাইপো কব अंदर जाएगा, आए हो तो बता के जाओ, पीसी और कितना दिन चोरी करेगा। আমরাও বলছি आए हो तो बता के जाओ, ये ईडी सीबीआई भाईपो को कब ले जाएगा, ये আমরা বলছি। হ্যাঁ, শুধু আমরা বলছি না, হ্যাঁ, বাংলার জনগণ বলছে যে এই কথাগুলো, যে আয় हो तो बता के जाओ, हाँ, যে ये जो गुंडागर्दी इस बंगाल में और कितना दिन चलेगा, आए हो तो बता के जाओ। हाँ, ये गुंडागर्दी, ये खून खराबा, ये रेप, ये तस्करी, गाय की तस्करी, बालू की तस्करी, তারপর হচ্ছে কয়লা চুরি, লোহা চুরি, যা আছে সব চুরি, চাকরি চুরি, আর কতদিন চলবে এটা বলে যান। আমরাও চাই, ঠিক বলেছে। হ্যাঁ, আর শুভেন্দু অধিকারীকে নিয়ে ওদের বক্তব্য থাকবে কেন? শুভেন্দু অধিকারী, যদি আমি ধরে নিচ্ছি যে অভিযোগের কথা ওরা তোলে বারবার, তারপরে তোরা মন্ত্রী করেছে, তারপরে তোরা তাকে মন্ত্রী করেছে, 35টা পদ দিয়েছে, যে পদকে শুভেন্দু অধিকারী লাঠি মেরে চলে এসছেন। তখন মনে হয়নি শুভেন্দু অধিকারী দোষী। আচ্ছা, শুভেন্দু অধিকারীকে দোষ দিতে হলে বাকি 9 জনের নামে ওরা আগে বিপ্লব করছে কেন, যারা ওদের দলে আছে? একেবারে শুনুন, দু কান কাটা। অনেকগুলো চ্যানেলও তাই অবশ্য, এখন ওদের হয় কিছু কিছু লোক সমর্থন করে, একেবারে দু কান কাটা হয়ে গিয়েছে ওরা। ওরা যে কি বলছে ওরা নিজে জানে না। শাহজাহান ভালো ছেলে, বিধানসভায় দাঁড়িয়ে বলে দিলেন মুখ্যমন্ত্রী। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। শাহজাহানকে এখন পুলিশ কেস দিয়ে ঢোকাচ্ছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কথা বললাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। ফেরলাম বিরতির পর। এবার নজর রাখবো যে খবরের দিকে। ফের অশান্ত জেএনইউ। বৃহস্পতিবার রাতে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে এবিভিপি এবং বাম সমর্থিত ছাত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ল্যাঙ্গুয়েজের ভোট কমিটির সদস্য বাছাই নিয়ে এই অশান্তি। দিল্লি পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, আপনাদের জানিয়ে রাখি, বিশ্ববিদ্যালয়ের অশান্তি, 3 পড়ুয়া তাতে জখম হয়েছে। 2 ছাত্র গোষ্ঠীর থেকে অভিযোগ পাওয়া গিয়েছে এবং অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। দেখছেন পরিস্থিতির ছবি। ছাত্র সংঘর্ষে এখনো পর্যন্ত জখম 3 পড়ুয়া। অশান্ত জেএনইউ। বৃহস্পতিবার রাত থেকে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের এই পরিস্থিতি, যেখানে এবিভিপি এবং বাম সমর্থিত ছাত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ল্যাঙ্গুয়েজের ভোট কমিটির সদস্য বাছাই নিয়ে এই অশান্তি হয়েছে বলে জানা গিয়েছে। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের অশান্তিতে 3 জন পড়ুয়া জখম হয়েছে, এমনটাই খবর মিলেছে। 2 ছাত্র গোষ্ঠীর থেকে অভিযোগ পাওয়া গিয়েছে, অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। আরো আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।